দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। রাজনীতি বিষয়ক এই আলোচনায় আমরা কথা বলি। সমসাময়িক রাজনীতির নেপথ্যে ঘটে যাওয়া ঘটনা, তার পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি। আমরা জানি যে এই মুহূর্তে রাজনীতিতে সবথেকে বড় আলোচিত বিষয় নির্বাচন এবং সংস্কারের যে দাবি আসলে অনেকদিন ধরে আলোচিত হয়ে আসছে। এখন নতুন করে আমরা বিএনপিকে লক্ষ্য করছি, ভোটের দাবি নিয়ে তারা সমাবেশ করছেন। সারা দেশের 9টি জায়গায় আমরা দেখেছি যে ভোটের দাবিতে সমাবেশ করা হয়েছে। এই ভোটের দাবি এবং সমাবেশকে কেন্দ্র করে আজকের আমরা গণতন্ত্রে বিশ্লেষণ করবার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমরা বিএনপির একজন নেতা, বহু পুরনো নেতা এবং পরিচিত মুখ আজকে স্টুডিওতে আমরা পেয়েছি। পাশাপাশি সিপিবির একজন নেতাও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা পরিচয় হতে চাই। ডক্টর আনম ও এহসানুল হক মিলন রয়েছেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা। স্বাগত জানাচ্ছি এহসানুল হক মিলন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। স্বাগত জানাচ্ছি রুহিন হোসেন প্রিন্স। আমরা আলোচনার শুরুতেই যেটি বলতে চাই, এহসানুল হক মিলন, আপনাকে অনেকদিন পর স্টুডিওতে পাওয়া, ইনফ্যাক্ট আমার পক্ষ থেকে যদি বলি আমি প্রথমবারের মতো আপনাকে স্টুডিওতে পেলাম। একটা পরিবর্তিত বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই আকাঙ্ক্ষায় আমরা নানা রকম চড়াই উতরাই, চ্যালেঞ্জ, ষড়যন্ত্র লক্ষ্য করছি। সেখানেও বাধা আসলে কম নয়। এই অভ্যুত্থানের সুফল আমরা আসলে কতটা মানুষকে পৌঁছে দিতে পারবো সেটা নিয়ে আসলে অনেক রকম চ্যালেঞ্জ, প্রশ্ন তৈরি হচ্ছে। শুরুতেই ভোটের দাবি এবং সমাবেশ নিয়ে একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই। যে বিএনপির দিক থেকে সবসময় একদিকে বলছেন সরকারকে তারা সহযোগিতা করতে চান, এটি জনগণের সরকার, সবার সরকার। অন্যদিকে নির্বাচনের এক ধরনের পরোক্ষ চাপ তারা তৈরি করে যাচ্ছেন প্রতিনিয়ত। এই ভোটের দাবি এবং সমাবেশটি দিয়ে আপনারা কি আসলে পরোক্ষভাবে সরকারকে এক ধরনের চাপ তৈরি করবার চেষ্টা করে যাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সাথে সহ আলোচক প্রিন্স ভাই এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে যে সরকার এসছে, এই সরকারের কাছে যে আমি বিশেষভাবে আশা করেছিলাম যে শিক্ষা ব্যবস্থা একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে, সেটা কিন্তু আদৌ হয়নি এবং সেই জায়গায় আমি অত্যন্ত ব্যথিত এবং আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে এমন একটি সরকার আসলো, নোবেল লরিয়েটের সরকার, সেই সরকার শিক্ষা সংস্কার কমিশনও করেনি বা শিক্ষার জন্য কোনো স্থায়ী কমিশনও করেনি এবং শিক্ষার বিষয়ে তারা মোটেই চিন্তা ভাবনা করছে না। সেই জায়গাটি আমার অনেকটা মনে কষ্ট নিয়েই আমরা আগামী দিনে রাজনীতি করতে যাচ্ছি। আপনি যে বিষয়টি এসছেন সেই বিষয়টি আমি যদি বলি, আসলে আমরা এই সরকারকে যৌক্তিক সময় বিএনপি দিয়েছিল যে তারা রাষ্ট্র পুনর্গঠন, পুনর্নির্মাণ, রাষ্ট্র সংস্কার করবে অ্যাট দ্য সেম টাইম। কারণ জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। অনেকদিন পর তারা এই বহু রক্তস্নাত আবার দ্বিতীয়বারের মতো আমরা একটি দেশ পেয়েছিলাম যেখানে ফ্যাসিস্টে পালিয়ে গিয়েছে, পলাতক হয়েছে। এমন একটি অবস্থায় দেশের সংখ্যাগরিষ্ঠতার যে সমর্থন নিয়ে এই সরকার হয়েছে এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড একজন নোবেল লরিয়েট তিনি যে সরকার গঠন করেছেন, সেই সরকারের কাছে আমরা আশা করেছিলাম যে তিনি ক্রমান্বয়ে এই সরকারটিকে একটি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনার জন্য পরবর্তী রাজনৈতিক পরিবর্তন ভোটের মধ্য দিয়ে যে সরকার আসবে, সেই সরকারকে একটি সুন্দর সরকার দিয়ে যাবেন। কিন্তু সেই জায়গায় আমরা দেখছি যতটাই দিন আমরা পার করছি ততই সরকারের যেন ব্যর্থতার গ্লানি ক্রমান্বয়ে পুঞ্জীভূত হচ্ছে এবং এমন একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এখন আমার মনে হয় যদি নির্বাচন না দেয় এই সরকার, তাহলে নিশ্চিত আবারও আগামী দিনে দেশের মধ্যে আবার কি যেন ঘটে যেতে পারে। সেই জন্যই বিএনপি কিন্তু মূলত নির্বাচনের দাবি করেনি, করতে এখন প্রয়োজন হচ্ছে। কারণ এই সরকার তার ফেইলিওরের অর্থাৎ ব্যর্থতার গ্লানি দিন দিন পুঞ্জীভূত হচ্ছে। এই সরকার কি মনে করছেন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছেন? মোটামুটি বলা যায়। আপনি যদি পাবলিক পারসেপশন, কিন্তু এত অল্প সময়ে একটা জরাজীর্ণ একটা রাষ্ট্রকে মেরামত করাও তো একটা কঠিন কাজ না, সে তো বটেই। কিন্তু কথা হচ্ছে এই সরকার যেই ধরনের লিডারশিপ ছিল, এই লিডারশিপের সাথে যদি ওনার যে অন্যান্য হ্যান্ডসগুলো, যে ওনার যে ক্যাবিনেট ছিল, তারা যদি ইকুয়ালি পারফর্ম করতো বা চেষ্টা করতো বা তাদের প্রোগ্রাম, তাদের রোডম্যাপ থাকতো বা তাদের ডিটারমিনেশন থাকতো বা তাদের জনসম্পৃক্ততা থাকতো এবং তারা যদি সেই ধরনের অ্যাক্টিভ কর্মকাণ্ড দেখাতে পারতেন, তাহলে নিশ্চয়ই জনগণ বলতো যে আরেকটু সময় দেওয়া হোক এই সরকার এই ভঙ্গুর অর্থনীতি থেকে। অবশ্য অর্থনীতি অনেকটা ভালো করেছে, সেটা বলাই চলে, কিন্তু আমার মনে হয় না ওনার হ্যান্ডসগুলো উনি সঠিকভাবে সিলেকশন করেছেন এবং তারা সেই জায়গায় তাকে মানে সে প্রোডাক্টিভ ওয়েতে ব্যাকআপ করতে পেরেছেন। সেই জন্যেই বিএনপি মনে করে যে এই মুহূর্তে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ জাতির জন্য খোলা নেই।
তো সরকারও তো বলেছেন তারা তো আসলে অনন্তকাল থাকতে আসেননি, তারা নির্বাচন দিতে চান এবং নির্বাচনের পথে তারা হাঁটছেন। নির্বাচনের রেল লাইন থেকে শুরু করে নানা রকম কথা এসছে এবং সেখানে তারা কিন্তু ডিসেম্বর অথবা সর্বোচ্চ জুন, যেটি 2026 বলা হয়েছে, সেটাতেও তো বোঝাই যায় যে আসলে তারা নির্বাচনের দিকেই যাচ্ছেন। তারপরেও চাপটা আসলে না, চাপের বিষয়, দের ইজ টু টাইপ অফ গভর্নমেন্টস আমাদের দেশে। একটা হলো ইন্টারিম গভর্নমেন্ট, যেটা জনগণের আকাঙ্ক্ষার উপরে এই বিপ্লবের পরে হয়েছে। আরেকটি গভর্নমেন্ট আমাদের হয়, সেটা হলো কেয়ারটেকার গভর্নমেন্ট। আপনি জানেন এই পট পরিবর্তনের পরে হাইকোর্টও এই কেয়ারটেকার গভর্নমেন্টের সপক্ষেই মতামত দিচ্ছে বা দিতে যাচ্ছে বলে একটি রায় ঘোষিত হবে। সেই ক্ষেত্রে নির্বাচন নিয়ে চিন্তা করবে কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু এই গভর্নমেন্টকে ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে আমরা মেরামতকারী একটি গভর্নমেন্ট, রাষ্ট্র মেরামতের জন্য একটি গভর্নমেন্ট আমরা চিন্তা করেছিলাম। সেই জন্য সেই জায়গাটিতে ওনারা দায়িত্ব ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। বিএনপি আমরা দেখেছি যে নিরপেক্ষতা নিয়ে, এই সরকারের নিরপেক্ষতা নিয়েও নিরপেক্ষতা হারাবে এরকম প্রশ্ন তুলেছেন। সেই জায়গায় মনে হয় যে এই সরকার কি নিরপেক্ষ আচরণ করছেন না, এরকম আপনাদের কাছে মনে হয়? নিরপেক্ষতা বলতে এই সরকারের অ্যাডমিনিস্ট্রেশনে আপনি দেখুন, যার মতো যে যেখানে ইচ্ছে সেখানে একবার পোস্টিং দিচ্ছে, আবার সেখানে গিয়ে তার বিরুদ্ধাচারণ করছে। জনপ্রশাসনের সংস্কার কমিটির যে সংস্কার হলো সেই জায়গাও জনপ্রশাসন থেকে বিরোধিতা হচ্ছে, পুলিশ প্রশাসন বিরোধিতা হচ্ছে, সব জায়গায় মিলিয়ে তারপরে দেখুন হঠাৎ করে কী ধরনের সিদ্ধান্ত। আমি যদি আমার ডিপার্টমেন্ট শিক্ষার কথাই বলি, যেটা আমি সবসময় গবেষণা করি, সেখানে মনে করেন হঠাৎ করে সার্কুলার আসলো যে প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা সেগুলির গভর্নিং বডি প্রেসিডেন্ট চেঞ্জ করা হবে। আবার কয়েকদিন পরে বলল না, এগুলি সব সরকারি কর্মকর্তা আমলাদের দিয়ে দেওয়া হবে। কেন ইমাজিন একটি এলাকায় যদি 100টি প্রতিষ্ঠান থেকে 100টি প্রতিষ্ঠানের দায়িত্ব ইউনোকে দিয়ে দেওয়া হবে, ইট ইজ নট পসিবল। তারপরে ধরেন উপজেলা লেভেলের চেয়ারম্যান রয়েছে, তাদের এখানে প্রশাসক নিয়োগ করা, তাদেরকে বাদ দেওয়া, এক এক দিন এক এক সার্কুলার দেওয়া। একজন উপদেষ্টা আবার উনি এই বলে দেন যে ওই জায়গার মেয়রের দায়িত্ব সে হবে। মানে ওনারা বুঝতেই পারছে না কি করে। আসলে বিষয়টা হয়েছে কি জানেন, ওনাদের কোনো এক্সপেরিয়েন্স নেই। দে নেভার রান দ্য গভর্নমেন্ট, এনজিও চালিয়েছে, বাট এই গভর্নমেন্ট চালানোর কোনো তাদের মানে এক্সপিরিয়েন্স নেই। তাছাড়া আমলাতান্ত্রিক জটিলতায় তারা একটি রুমের মধ্যে বদ্ধ হয়ে গিয়েছে। আপনি দেখুন একটা পলিটিশিয়ান, তারা তো সরকার চালাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ তারা হেড, তারা কি জনগণের সাথে কোনো সম্পৃক্ততা আছে? কোনো উপদেষ্টা কি বিকেলে বা কোনো এক সময় তার বাড়ির অফিসে কোনো জনসাধারণের কি সাক্ষাৎকার নিয়েছেন? হাটে বাটে ঘাটে গিয়ে কি ওনারা চেষ্টা করেছেন জনগণের সাথে মিশতে? এইভাবে বসে এয়ার কন্ডিশন আর চার দেওয়ালের ভিতরে বসে তো আমার মনে হয় না সরকার ঠিকমতো চালানো যায়। তাছাড়া আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে ওনার এই সিলেকশনে কিছুটা ভুল ত্রুটি হতে পারে। তবে আমি বলবো যে এখনো সময় আছে, উনি কারেকশন করার দরকার রয়েছে, তা না হলে আরও আমরা খারাপ দিকে যাবো, বিশৃঙ্খল একটা পরিস্থিতি হতে পারে। জি, আমি একটু আপনাকে আরেকটা প্রশ্ন করি, এরপর আমরা প্রিন্স ভাইয়ের কাছে যেতে চাই, যেটি যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্রদের দিক থেকে অনেক সময় এরকম অভিযোগ উঠেছে, আপনারা যখন নির্বাচনী চাপ দিচ্ছেন তখন তাদের দিক থেকে এরকম প্রশ্ন উঠেছে যে বিএনপি একটা অভ্যুত্থানের সুফল রাতারাতি ক্ষমতা নিয়ে তারা নিয়ে নিতে চাচ্ছেন। অর্থাৎ আন্দোলন করলেন ছাত্ররা, রক্ত গেল বেশিরভাগ ছাত্রদের, বড় একটা কন্ট্রিবিউশন তাদের, কিন্তু বিএনপি এটার সুফল নিতে চাচ্ছেন। এই প্রশ্নের উত্তরে আসলে আপনি কি বলবেন? না, আমি দেখুন, যদি আমি আলোচনাই করতে চাই, স্বাধীনতার সময় যদিও বাংলাদেশের আপামর জনসাধারণ যুদ্ধে গিয়েছিল, কিন্তু সেই সুফলটা কিন্তু তখন একদম 100% ক্যাবিনেট ফর্ম করেছিলেন শেখ মুজিবুর রহমান ওনার দল নিয়ে। তার ফলটা আপনি দেখেছেন 1975-এ পট পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি এসে বহুদলীয় গণতন্ত্র দিলেন, এবং তখন তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে এই দেশে আরেকটি দলের প্রয়োজন রয়েছে। তিনি দল সৃষ্টি করেছিলেন। তারপরে যে আমরা এরশাদের সময় যাই, এটা তো প্রেসক্রিপশনের, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, একটা প্রেসক্রিপশনের সরকার রয়েছে। তিনি যাওয়ার পরে এখানে কিন্তু বিএনপি আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল 1991-এ গণ অভ্যুত্থানের পরে 90। তো এই জায়গাটিতে যখন অভ্যুত্থান হয়ে যায়, তখন যেই রাজনৈতিক দল রয়েছে তারাই যারা অভ্যুত্থান করে, সেই আমরা দেখিনি আসমা আব্দুর রব বা আব্দুল কুদ্দুস মাখন বা শাহজাহান সিরাজ বা নুর আলম সিদ্দিকী, তারা সরকারে গিয়েছিল। এমন কোনো ট্র্যাডিশন নেই। যারা রাজনীতিবিদ তারা সরকারের পট পরিবর্তন হবে, নতুন সরকার হবে, সেখানেই আসবে। এমনভাবে স্পেসিফিকলি আমরা কিছু ছাত্রকে ধরে নিয়ে এসে বলবো যে আপনারা পট পরিবর্তন করেছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, এই ট্র্যাডিশন আমরা কোথাও দেখিনি। সেই ক্ষেত্রে তো বিএনপি তো আন্দোলন 17 বছর ধরে করে আসছিল, 65 লক্ষ মামলা খেয়েছে। আমাদের এই 1400 নিহতের মধ্যে 500 তো আমাদের রেজিস্টার্ড বিএনপির নেতাকর্মী রয়েছে, আর বাকিরা তো সব শ্রমিক জনতা রয়েছে।
সেই ক্ষেত্রে বিএনপি বেনিফিশিয়ারি হবে সেটা বলছি না, কিন্তু আমরা বৃহত্তর রাজনৈতিক দল 17 বছর ধরে আমরা আন্দোলন করছিলাম এবং সেই সংগ্রামের ফসলে আমাদের বিপ্লবী ছাত্র নেতারা সামনে এসে তারা এটাকে সংগঠিত করেছে। উই মাস্ট ওয়েলকাম দেন। তারা তো আছেনই সরকারে এবং আগামী দিন তারা ভাবছেন রাজনৈতিক দল করবে, আমরাও তাকে ওয়েলকাম জানাই। লেটস কাম টু দ্য পলিটিক্স। জি, নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে ফিরবো। আনোয়ার এহসানুল হক মিলন, আমাদের সঙ্গে রয়েছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছেও একই বিষয়ে একটু জানতে চাইবো যে ভোটের দাবি সমাবেশের কথা আমরা বিএনপির দিক থেকে, যেহেতু এটি একটু আনুষ্ঠানিক পথে তারা এখন হাঁটছেন, আমরা দেখতে পাচ্ছি সারা দেশের বিভিন্ন জায়গায় সমাবেশও করছেন, ভোটের দাবি জানাচ্ছেন। সরকারের দিক থেকে তো নির্বাচনের একটা ধারণা দেওয়া হয়েছে, হয়তো পরিষ্কার রোডম্যাপের একটা দাবি আপনাদের দিক থেকে এসছে। এখন এই ভোটের দাবি সমাবেশকে আসলে কিভাবে দেখেন এবং আপনাদের দলের পক্ষ থেকে আসলে এই ভোটের বিষয়ে, নির্বাচনের বিষয়ে অবস্থান কি আসলে? ধন্যবাদ আপনাকে, মিলন ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই রাতে। আমি যে প্রশ্নটি আপনি আমার সামনে তুলে ধরলেন, আমি সেটা বলার আগে একটু একটা অন্যদিকে কথা বলি, কারণ মিলন ভাই কথাটা শুরু করেছেন, আমার মনে হয় খুব কারেক্টলি বলেছেন। সেটা কি দেখেন, যে এই যে নির্বাচন, এইটা নিয়ে আমার ধারণা দর্শক যারা নিয়মিত দেখে তারা কিন্তু নাম শুনলেই বুঝবে যে এর উত্তর আমাদের কি, আমি কি বলবো, এইটাই বাস্তবতা, কারণ আলোচনাটা এইরকমই করছি। কিন্তু যেহেতু একটু পরে সরকার নিয়ে একটু আলোচনা হবে, তা সেই জন্য আমি প্রভুক্ত সূচনাটা করি। দেখেন, যে মুভমেন্ট এবার করলাম, আমরা তো একটা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই স্বৈর শাসকের কি বলে পতন চেয়েছি। কি জন্য? অন্ততপক্ষে অন্য কথা না বললেও ন্যূনপক্ষে সে ভোটের অধিকারটা রাখে নাই। দুর্নীতি, লুটপাট, ওগুলো না আজ তো ছিলই, সেটা বাদ দিলাম। কিন্তু দেখেন, যে ছাত্ররা মুভমেন্টটা করলো, আগেও তারা করেছে, এবারও করলো, সেই মুভমেন্টটা কি ছিল? যে নামটা আসলো কোটা বিরোধী, পরে আসলো বৈষম্য বিরোধী, এবং এই যে হাজার হাজার ছাত্র, আমি ছাত্রদের কথা বললাম, জনতা একটু রাখলাম এখন, তারা যে প্রথমে আসলো, এটা কি কখনো আমরা নিশ্চয়ই ভেবে দেখেছি? অনেকে দেখেছে কিনা জানি না। এই যে তরুণ প্রজন্ম, তাদের সামনে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল না। সে তার লেখাপড়া সম্পর্কেও নিজে মানে জ্ঞাত ছিল না, যে আমি কি করছি, কি লেখাপড়া করব, কোথায় যে আমার জীবন শেষ হবে। আমি ছাত্র আন্দোলনে থাকতে আমাদের একটা স্লোগান আমরা দিতাম মিলন ভাই, সেটা ছিল পরিকল্পিত শিক্ষা চাই, বিকশিত জীবন চাই। তার মানে শিক্ষার সাথে জীবন জড়িত, কিন্তু এরা দেখছে যে আমাদের সেই জীবনটাও নাই, শিক্ষাও পরিকল্পিত না, জীবনটাও বিকশিত তো দূরের কথা নাই। বরঞ্চ যতটুকু যে বিসিএস বা এরকমের তাদের বিবেচনায় কোড আনকোড স্বপ্নের জায়গায়, সেখানে দেখা যাচ্ছে কোটা দিয়ে বিশেষ গোষ্ঠী আসছে, আমি আমার মেধা থাকলেও পারছি না। তাহলে আপনি যদি বলেন এইটাকে, যদি এটা তো আপনি বাদ দিতে পারবেন না, তাহলে একটা সরকার আসার পরে সেই শিক্ষাকে একটা গুরুত্ব দেওয়া দরকার ছিল না? শিক্ষা সংস্কার বিবেচনা সহ আগানোর দরকার ছিল না? কিন্তু এটা তো অনিচ্ছারিত একেবারে, উনি বলেছেন বলেই খুবই কারেক্টলি বলেছেন। দ্বিতীয় একটা কথা বলি, ধরেন অন্য সব বাদ দিলাম, বৈষম্য, তা এটা তো কি বলে পাহাড় সম বৈষম্য বাংলাদেশে। এখন এই যে আন্দোলন দেখছেন, আপনি তো ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ বৈষম্য বিরোধী আন্দোলন, আমরাও বলেছি, সরকার বারবার বলছে। তাহলে যে বৈষম্য বাংলাদেশে চলছে, দুর্নীতি লুটপাটের মধ্য দিয়ে যে অগাধ বৈষম্য তৈরি হয়েছে, তো মানুষ তো তার দাবির কথা বলবেই। তাহলে এই জায়গাটা আপনি আমাকে একটু বলেন তো, আমার শোনা নেই আপনার টেলিভিশন মিডিয়াতে এই গত 6 মাসে কয়বার আমাদের প্রধান উপদেষ্টা শুরু করে উপদেষ্টা মণ্ডলী তারা বৈষম্য শব্দটা কতবার উচ্চারণ করেছে, কতবার এটা নিয়ে আলোচনা করেছে? তা আমি কথাটা তুললাম যে আপনি তো যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ না করতে পারি, তার ভাষা না বুঝি এবং দায়িত্বশীল আচরণ না করি, তাহলে তো প্রশ্নবোধক চিহ্ন আসবেই। এটা একটু বললাম। এবার আসি ছোট্ট আরেকটা কথাই, মিনিমাম আমি বেশি আলোচনায় গেলাম না। মানুষ তো একটা স্বস্তি চেয়েছিল, আগে তাদের জীবনে স্বস্তি ছিল না। সে জিনিসপত্রের দাম বলেন, আইন শৃঙ্খলার কথা বলেন, আরেকটা সে মর্যাদা চেয়েছিল। মানুষ তো বিগত সরকার কোনো মর্যাদা রাখে নাই, তাই না? আপনি সে গুম খুন মানবাধিকার ওটা বাদ দেন, আপনি হাটে বাজারে কি একজন মন খুলে কথা বলতে পারতো না? মর্যাদা ছিল। আরেকটা কি, ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল। তাহলে আপনি তো ন্যূনপক্ষে এই সরকার, বুঝলাম আপনি শিক্ষা নিয়ে করলেন না, বৈষম্য নিয়ে কথা বললেন না, তাহলে একটু আগে যে 3টা কথা বললাম, এই 3টা কাজ তো আপনি করবেন। এবার আমাকে বলেন, স্বস্তি মিনিমাম, আপনি জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা, আপনি কি স্বস্তি দিতে পারছেন? পারেন নাই। মানুষের মর্যাদা কি আপনি ঠিক মতো দিতে পেরেছেন? 6 মাস পরে এসে আপনি একটা ভাঙার উৎসব চললো বোল্ডোজার দিয়ে, এবং এইটা আপনি এইখান থেকে নেমে জিজ্ঞেস করেন তো বাংলাদেশে কোন লোক বিশ্বাস করবে যে সরকারের সায় ছিল না,
বা সে যদি ঠেকাতে চাইতো তারপরে এই ঘটনা ঘটতে পারবে না। গ্রাম অঞ্চলে মানুষ চুরি ডাকাতি বেড়ে গেছে এবং সেইখানে মানে কি বলবো যে আইন শৃঙ্খলার এত খারাপ অবস্থা যে কোথাও যাওয়ার সুযোগ পাচ্ছে না। আর নতুন ধরনের একটা ভয়ের রাজত্ব আপনি দেখবেন সর্বত্রই যেন চলছে, সেটা অবসান ঘটাতে পারেনি। তাহলে একটা সরকার যদি ন্যূনতম এই ধরনের কাজ বা দৃশ্যমান ভালো কাজ করত, তাহলে আপনি বা আমরা বলতে পারতাম যে এটা তো আর অন্য সময়ের মতো নির্বাচনকালীন 3 মাসের সরকার না, কিছু ভালো কাজ করছে বা আমি দেখতে পাচ্ছি, সুতরাং আর একটু বেশি সময় থেকে ভালো কাজ করুক। জি, 2 বছরের জায়গায় 3 বছর থাকবে। কথার কথা, আমি 2 বছর না, আমি 2 দিনের জায়গায় 3 দিন বলি। দেখতে পাচ্ছি না তো। আমি এবার আসি, খুব একটা দোষও দিচ্ছি না। দোষ দিচ্ছি না কেন? কারণ এই সরকার তো ওই রকম কোনো ইউনিফাইড পলিটিক্যাল সরকারও না। জি, অভিজ্ঞতার কথা বলছি। তাদেরকে নিয়ে করেছে, এটা বারবার বললে তাদেরও মন খারাপ হবে, আমাদেরও বলতে এগুলো ভালো লাগে না, কারণ আমরা কাউকে তো ভিকটিম করতে চাই না। এই জন্য আমি নাইবা বললাম। কিন্তু এইটা তো তাকে বুঝতে হবে, কারণ আমাকে আপনি এমন একটা দায়িত্ব দিলেন, আমাকে তো বুঝতে হবে যে এটা আমার পক্ষে এটা সম্ভব না বা আমার লিমিটেশন এইটুক আছে। তাহলে মানুষের প্রত্যাশা যদি পূরণ না করতে পারি, আমার লিমিটেশন আছে, তাহলে সময় থাকতেই কি কাজ করা দরকার? কারণ এইবারের গণঅভ্যুত্থানের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই পথে চলতে গেলে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। এটাই প্রধান কাজ হওয়া উচিত। তা সুতরাং আমরা বলবো, তবে নির্বাচনের ব্যাপারে শুধু নির্বাচন চাই না, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে এইটা চাই। এর জন্য কি বেশি সময় লাগে? মোটেই না। আমি যেমন আজকে একটা সমাবেশে সবাই ছিলাম, সেখানে বাংলাদেশে আমি বলবো মুক্তিযুদ্ধকে ওন করে এরকম সব পলিটিক্যাল পার্টি ছিল। যদি বলেন বিএনপি ছিল, আমরা বামরাও ছিলাম, গণতন্ত্র মঞ্চ ছিল, নাগরিক ওই যে অধিকারের ছেলেরাও ছিল, বাংলাদেশ জাসদ ছিল, গণফোরাম ছিল এবং কিছু সাধারণ মানুষ ওপিনিয়ন যারা দেন তারা ছিলাম। আমি তো সেইখানে দেখলাম মানুষ দেখছে, বলছে যে এরা তো কি করবে, এরা তো বেশি দিন থাকলে আরো জটিলতা, এই যে কেসগুলো আরো জটিল হবে, তাতে মানুষের মধ্যে এদের সম্পর্কে সংশয় হবে, মানে গণ অভ্যুত্থানের চেতনাও প্রশ্নবিদ্ধ হবে। কারণ আমাদের পতিত শক্তি আছে, অপশক্তি আছে, তারা নানা ধরনের প্রচার প্রবণতা করতেছে, তারা আরো সংকট তৈরি করার চেষ্টা করবে। তাহলে সেই জায়গায় কাজটা কি? নির্বাচন ব্যবস্থা সংস্কার। ওইখানে আমি যেমন বক্তৃতায় বললাম যে আমি দায়িত্ব নিয়ে মনে করি বলেছি, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে বদিউল আলম সাহেবকে, উনি যে রিপোর্ট পেশ করলেন, উনি যে সরকার যদি বলতো এই 3 মাস সময় দিলাম, আপনি করার আগে রাজনৈতিক দলগুলো কোন কোন পয়েন্টে ঐক্যমত্য আছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, আমার ধারণা উনি সহ দিতে পারত। অথবা ওনাকে 15 দিন সময় দিলেই যথেষ্ট। অথবা সেটা না করলেও সহজ কথা, বিভিন্ন দলের যে বক্তব্য সেইটা নিয়ে কাগজ কলম দিয়ে কোনটা কোনটা ঐক্যমত আছে টিক চিহ্ন দিয়েও কিন্তু আপনি একটা আইডিয়া করতে পারতেন। আর যেগুলো ওনারা মনে করেন এটা না হলে হবে না, ডায়লগ করে এটা করতে পারতেন। সেইটা করেই কিন্তু আমরা একটা নির্বাচন চাই এবং তার জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণার কথা বলছি। আপনি বিএনপির কথা বললেন, তারা প্রোগ্রাম করছে, হ্যাঁ আমি তো ভালো দেখি। আমি আপনাকে বলি, আমাদের দলের কথা বললেন, আমরা 3রা জানুয়ারি যে সমাবেশ করেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে, সেখান থেকে কিন্তু আমরা 2টা কথা বলেছিলাম। 15ই জানুয়ারি তখন একটা বিশেষ আলোচনা ছিল, আমরা বলেছিলাম 15ই জানুয়ারি 2টা কথা সরকারের কাছ থেকে শুনতে চাই। মধ্যে একটা হচ্ছে উনি সংস্কারের নামে কি কি করবেন সুনির্দিষ্ট করে আমাদেরকে জানাক, কারণ এখন আপনি আমি জানি সরকারের কারণে কি করবেন জানি না। তো 10টা কমিশন করে তারা, কমিশনের তো অনেক কথা, যেমন ধরেন সংবিধান কমিশন 5 খণ্ডে 1000 পৃষ্ঠার উপরে, আমি জানি না মিলন ভাই দেখার সুযোগ হয়েছে কিনা, ওই যে কি একটা জননিরাপত্তা কমিশন 305 পাতার অন ফোর সাইজ, মানে এটা একটা অসম্ভব ব্যাপার, পড়ে আপনি করবেন, বোঝার জন্য বলছি, তার ওইটা না। আমি বলছি যে তারা তো সুনির্দিষ্ট বলতে হবে আমি এইটুকু এইটুকু করবো, আর সব তো ওনার ম্যান্ডেট না, এটা তো সংসদ করতে হবে, সুতরাং সেটা একটা অন্য আলোচনা। আমি বলছি আমরা ওই সময় বলেছিলাম আরেকটা চাই, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ, ওনারা 15ই জানুয়ারি দেন নাই। এরপরে আমরা 21 থেকে 28শে জানুয়ারি সারা দেশের জেলা উপজেলা আমরা কিন্তু প্রোগ্রাম করে এসেছি। আমিও 6-7 দিন ঢাকার বাইরে ছিলাম, বিভিন্ন জেলা উপজেলায় ছিলাম। আমাদের ওইটাকে নাম দিয়েছিলাম গণতন্ত্রের অভিযাত্রা। তার মধ্যে আমাদের মূল কথা ছিল গণঅভ্যুত্থানের চেতনা ঠিক রাখতে হবে, যারা এই যে নিহত হয়েছে তাই হত্যার সাথে জড়িত তাদের বিচার করতে হবে, জিনিসপত্রের দাম আইন শৃঙ্খলা অবস্থা ফিরিয়ে আনতে হবে, আর নির্বাচনের সংস্কার করে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। তার এটা আমাদেরও দাবি। আমরা মনে করি এই কাজটা যদি দেরি হয়ে যায়, সরকার ইতিমধ্যেই তো আসলেই খুব সফলতার স্বাক্ষর দেখাতে পারছে না। আমরা যেমন বাম জোটের পক্ষ থেকে আজকে একটা দাবি করেছি আমাদের মিটিং থেকে, কি জানেন, যে 6 মাসে তারা শ্বেতপত্র প্রকাশ করুক। এটা তো চাইতেই পারি যে কি কি তারা করেছে বলুক, আমাদেরকে কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা এই দাবি করেছি এবং আমরা দেখতে পাচ্ছি তারা যে ধারায় চলছে
এই ধারায় কিন্তু ওই যে জনগণের স্বস্তি থেকে যে কথা বললাম কঠিন, এই কঠিন হলে হবে কি জানেন, শেষ বেলায় ইচ্ছা থাকলেও একটা ভালো নির্বাচন করে যাওয়া কঠিন হবে। এই জন্য বলছি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেন, এবং এই বছর তো পার করার প্রশ্নই অবান্তর, বরঞ্চ যত আগে সম্ভব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারে একটা নির্বাচনের মধ্যে আমরা দেশটাকে যদি নিয়ে আসতে পারি, এবং যে সময় থাকবো এখানে কিন্তু আরো সংস্কারের অনেক কাজ কিন্তু সূচনা করা যাবে, তাহলেই আমরা কিন্তু এই যে গণ অভ্যুত্থানের চেতনার উপরে দাঁড়িয়ে যে গণতন্ত্রের যে অভিযাত্রা, সেই পথে চলতে পারবো বলে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। আমরা আরও কথা বলবো, বিশেষ করে বিএনপির নেতা যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, এহসানুল হক মিলন, আপনার কাছে বিএনপি জামাত দ্বন্দ্বের বিষয়গুলো আমরা একটু পরিষ্কার হতে দেখছি, ইসলামী দলগুলোর সাথে বিএনপির জোটের ভাবনার বিষয়ে আমরা একটু শুনতে চাইবো। আমরা এসব বিষয় নিয়ে আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক বিরতির পর আবারও স্বাগত। আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি সমসাময়িক রাজনীতি নিয়ে, ভোটের দাবি ও সমাবেশ, এই বিষয়কে ধরে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা, স্বাগত জানাচ্ছি আরও একবার। আমাদের সঙ্গে রয়েছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, স্বাগত রহিন হোসেন প্রিন্স। আমরা বিরতির আগে ভোটের দাবি সমাবেশ, পাশাপাশি নির্বাচনের দাবি নিয়ে অনেকগুলো বিষয় আসলে এহসানুল হক মিলন আপনি বলছিলেন। এবারে আসলে যেটি একটু জানতে চাইবো, আমরা দেখেছি যে বিএনপির বেশ কিছু ভোটের দাবি এবং পাশাপাশি অনেকগুলো সিনিয়র নেতাকর্মীদের যে প্রতিক্রিয়া, আমরা দেখেছি যে আজকে রুহুল কবির রিজভী, বিএনপি সিনিয়র নেতা, তিনি বলেছেন যে জামাতকে উদারতা দেখিয়ে বিএনপি আসলে উপহার হিসেবে মুনাফিকি পেয়েছেন। ইসলামী দলগুলোর সাথে আসলে জোটের বিষয়ে আমরা যেটি লক্ষ্য করছি, অথবা জামাতের সাথে বিএনপির এক জায়গায় একটা দূরত্ব বা দ্বন্দ্বের জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলো নিয়ে একটু আমাদেরকে বলবেন কিনা আজকে আলোচনায়। দেখুন, আপনি যদি একটু আমরা পিছনে যাই, রিফ্রেশ আওয়ার মেমোরি, তাহলে দেখব 1991 সালে যখন আমরা ইলেকশনে গিয়েছিলাম, তখন জামাত এবং বিএনপির মধ্যে একটা সুসম্পর্ক ছিল, এবং এই ধরনের একটা কথা বলা ছিল যে যেখানে জামাতের ক্যান্ডিডেট ভালো করছে সেখানে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাব। সে কারণে 1991-এ 18টি আসন তারা পেয়েছিল জামাত। 1996-এ যখন আওয়ামী লীগের সাথে তারা যুগপৎ আন্দোলনের এই তত্ত্বাবধায়ক সরকার আবিষ্কার করা হলো, গোলাম আজম সাহেব এবং পতিত সরকার প্রধান পাঁচে সালাম করে তাদের সাথে একত্রে যখন আন্দোলনে গেল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, 96-র কথা আমি বলছি, সেই সময়ের পরে আমরা ইলেকশনে দেখেছি যে আওয়ামী লীগের সাথে জামাতের এই ধরনের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, যেখানে জামাতের ক্যান্ডিডেট এগিয়ে আছে সেখানে জামাত আওয়ামী লীগ জামাতের ক্যান্ডিডেটকে পাস করিয়ে দিবে। কিন্তু দেখুন, জামাত আওয়ামী লীগ কিন্তু তা করেনি, দে ড্রপ টু 2টা না 3টে আসনে ড্রপ করলো। তারপরে জামাত রিয়েলাইজ করলো যে তাদের অ্যালায়েন্সে হওয়া উচিত বিএনপির সাথে। তারপর বিএনপির সাথে অ্যালায়েন্স করে আবার তারা আমাদের সাথে এসে 18টার মতো আসন পেল, এবং আমরা জোটের সরকার করলাম, তাদের দুজনকে মন্ত্রিত্ব দিলাম। এখন আপনি 1996-এ তারা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, এবং সেখানে গিয়ে তারা দেখেছে তারা ভালো করতে পারেনি। পরবর্তীকালে আবার ভোটের রাজনীতিতে আমরা এই জায়গাটা এসেছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে, দুইটি প্রধান দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং দুইটি ছাতা দলে ওই ছোট ছোট দলগুলি যারা সুবিধাভোগী, সুবিধা পায়, তারা সেইভাবে হয়েছিল। আমরা যেটা বলি 14 দলের জোট, এইভাবে আমরা জোট করেছিলাম। সেই সময়ে জোটের প্রয়োজন ছিল। আজকে দুইটি বৃহত্তর দলের মধ্যে একটি দল নেই, এবং তাদের ভাগ্যে কী আছে আমরা জানি না, কারণ তাদেরকে যদি দলীয় প্রধান হিসাবে আইসিটি কোর্টে বিচার করা হয়, তাহলে এই গণহত্যা জেনোসাইডের জন্য আওয়ামী লীগ দোষী হবে, আর ব্যক্তিগতভাবে যদি নেতাদের করা হয় তারাও দোষী হবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনাই দেখছি আদালতের সবচেয়ে বেশি হবে, কারণ এমন কোনো কাজ নেই যে তারা করে নেই নিষিদ্ধ ঘোষণা হওয়ার জন্য অপকর্মের লিস্টে। তো ইন দিস কেস এখন দেশের যে সার্বিক অবস্থা, এই অবস্থায় যদি আবার আমরা জোট করি, তাহলে কি হতে যাচ্ছে যে আমাদের প্রতিযোগিতাবিহীন একটি নির্বাচন হবে। তো প্রতিযোগিতাবিহীন নির্বাচন তো কেউ আশা করছে না, সেই জন্যই আমাদের দল থেকে বলা হয়েছে 31 দফা রাষ্ট্র মেরামতে যে নির্বাচনের পর আমরা একটি জাতীয় সরকার গঠন করব, কাউকে বাদ দিয়ে নয়, রিপ্রেজেন্টেশন ফ্রম অল আদার পার্টিস থাকবে। এই জায়গাটি এসে জামাতের সাথে আমাদের যে মোটামুটি একটি বিরোধ, কারণ তারা জানে যে তারা যদি ইন্ডিভিজুয়াল নির্বাচনে যায় তাদের আসন সংখ্যা এতটা বেশি হওয়ার কথা না।
অতএব তাদেরকে তো আমাদের সাথে এই অবস্থা একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে এবং পলিটিক্যাল ফিল্ডকে আরও ভালোভাবে প্লাউলিং করতে হবে, সেই জন্য এই কথাগুলি হচ্ছে। বাট মূলত এই জাতীয়তাবাদী দল এন্টি ইসলামী জনতা না, এটা তো আপনারা জানেন যে আমরা জাতীয়তাবাদী ইসলামিক শক্তিকে আমরা সবসময় আশ্রয় প্রশ্রয় এবং এতে আমরা বিশ্বাস করি, এবং আমরা ধর্মনিরপেক্ষ যে সেকুলারিজম যে রাজনীতি সেটা আমরা বিশ্বাস করি। তো ইন দিস কেস জামাতের সাথে আমাদের দূরত্বটা এটা নির্বাচনের জন্যই হচ্ছে, এটা তেমন বিরাট কিছু না। মানে ভোটের মাঠে এবার কি মনে করছেন যে এককভাবেই আসলে বিএনপির, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই? হ্যাঁ, সেই জন্যই তো বলছি যে অন্যান্য দলগুলিকে তাদের প্রস্তুতি নিতে হবে। আবার যদি আপার হাউস লোয়ার হাউস যেটা আমরাও চেয়েছি সেটা যদি হয়, তাহলে ইন্ডিভিজুয়াল পার্টির তার সংখ্যা অনুপাতিক ভোটের ভিত্তিতে তারা আপার হাউসে যাবে। অতএব ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্টিকে রিস্ট্রেংথেনিং করে তাদেরকে নির্বাচনে যেতে হবে এবং তাদের পপুলার ভোটের সংখ্যা বাড়াতে হবে, তাহলে তো তারা পরবর্তীবারে আপার হাউসে তাদের আসন বিন্যাস হবে। সেই কারণে এখনকার পরিস্থিতিতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি দলকে তাদের সংগ্রাম করতে হবে এবং রাজপথে যেতে হবে এবং জনগণের কাজ যেতে হবে। জি, আসবো আপনার কাছে। আবার রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি যে সংবিধান সংস্কার সম্পর্কিত যে জাতীয় জনমত জরিপটি প্রকাশ হলো, সেখানে আমরা বিবিএসের মাধ্যমে যেটি আসলো, সেখানে দেখলাম যে নির্দলীয় সরকারের অধীনে ভোটের পক্ষে 86% মানুষ, সংবিধান সংস্কার কমিশন যেটি জানালেন। সব মিলিয়ে আসলে এই যে নির্দলীয় সরকারের অধীনে 86% মানুষ আসলে ভোটের কথা বলছেন, এই বিষয়টিকে আসলে এবারে নির্বাচনটি আসলে কি মনে করেন যে আসলে আমরা অনেকগুলো বিষয় দেখেছি উঠে এসছে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দলের পদে অর্থাৎ প্রধান পদে যেন না থাকেন এরকম বেশ একটা বড় অংশের মতামত এসছে, 2 পদে এক ব্যক্তি থাকতে পারেন এরকম মতামত এসছে, জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করার পক্ষে সাধারণ মানুষ নন সেটিও এসছে। সব মিলিয়ে এই জরিপটার বিষয়ে আপনার একটু মূল্যায়ন মতামত একটু জানতে চাই। না, আমি পূর্ণাঙ্গ জরিপটা দেখিনি, কিন্তু আপনি যে কয়টা পয়েন্ট তুলে ধরলেন পত্রিকায় প্রধান সারিতে এটা আসছে, আমি সে ব্যাপারে বলতে পারি। প্রথম কথা, ওটা তো ঠিকই আছে বলতে, দেখেন আমরাও যেটা বলছিলাম যে নির্বাচনকালীন সময় একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার দরকার। এটা কিন্তু এখন এইটাই সবাই যে মনে করে, আমরা যে রাজনৈতিক দলগুলো বলেছি সেটা এখন জনগণেরও এই 86% বললেন এই সময় তারা মনে করছে। আমি এই সময় আমি প্রসঙ্গক্রমে একটা ইতিহাস আমি আপনার মাধ্যমে দেশবাসীর তুলে ধরতে চাই। 72 সালে যখন সংবিধান প্রণয়নের আগে আলোচনা হচ্ছিল, তা সেই সংবিধান নিয়ে আমাদের কমিউনিস্ট পার্টি বা তৎকালীন ন্যাপের যিনি ছিলেন সঞ্জিত সেনগুপ্ত একমাত্র প্রতিনিধি, তিনিও কিন্তু কতগুলো সংশোধনী তুলে ধরেছিলেন, কিন্তু সংশোধনের বাইরে একটা অনন্য কথা বলেছিলেন। আমি 72-এর কথা বলছি। ওই সময় তিনি বলেছিলেন এই সংশোধনের মানে সংবিধান যেদিন পাশ হবে, কারণ সংবিধানটা পাশ হওয়া দরকার ছিল বলে মনে হয়েছে, পাশ হওয়ার পরে মন্ত্রিসভাকে বাতিল করতে হবে। বাতিল করে ওই সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ন্যাপ, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি এবং কিছু যারা নিরপেক্ষ লোক তাদেরকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যে অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো নির্বাচন করবে, নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করবে। তার মানে আমি বলছি এই যে দেখছেন এই আলোচনা কিন্তু 72-ও ছিল, তৎকালীন সরকার মানে নাই, সেটা অন্য আলোচনা। তাহলে এখন এটাকে খুবই ভ্যালিড আমি মনে করি। তার মানে আমরা যা বলছি তাই, এটা একটা গেল, আমার দলের পজিশনটা বললাম। দ্বিতীয়ত যেটা এই যে 4 আর 5 বছর, এটাও বলে দিই যে এটা আমরা যেটা সংবিধান, এটা তো সংবিধানের সাথে জড়িত তো, এবং এই আলোচনার মধ্যে আমরা কিন্তু আমাদের মত এটাই বলেছি যে বাংলাদেশের বাস্তবতায় 5 বছরই থাকা উচিত। তা আমরা সাধারণ মানুষের সাথে এটা ঐক্যমত্যের জায়গা আমরা এটা দেখতে পেলাম। আর ওই যে 2 বারের মেয়াদের কথা বললেন, এইটাও বলি খুব ঘটনাচক্রে, যেমন এটাও জানা দরকার, আমাদের পার্টিতে আমরা কিন্তু অনেক বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি 2 বারের পর কেউ থাকতে পারবে না। অলরেডি এটা আমাদের ইমপ্লিমেন্টে চলে গেছি আমরা, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডিং পজিশন। তো যেহেতু এই পজিশন আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তাই, এটাও আমরা কিন্তু এটা বলেছি। তার মানে এই যে সামান্য যে কয়েকটা কথা বলেন এটার সাথে ঐক্যমত্য। কিন্তু এই সুযোগে আমি বলতে চাই, এটা আজকে যেহেতু এই যে সূচনা করলাম আমরা দুইজনই, যে এই নির্বাচনের বাইরে যদি কতগুলো শিক্ষণ নিয়ে আলোচনা হতো ভালো হইতো। যেমন ধরুন আজকে এই যে নির্বাচন সংস্কার বা সংবিধানের, ধরুন আজকে টক শোতে আপনি যদি ওইটার বাইরেও যদি বলতে পারতেন যে এরকম দেখলাম যে নির্বাচন কমিশন, আপনি বাছাই করতেন যে সংস্কার কমিটি, তার থেকে আপনি টপ 5 বেছে নেন, এই 5টা সংস্কার করছে, এই 5টা ABCD, এই 5টা সংস্কার ব্যাপারে বিএনপি আপনার এই পজিশন জানাইছেন হোয়াই।
সিপিবি এর ব্যাপারে আমার মত কি, বা এই পজিশন জানিয়েছেন হোয়াই, কেন? তাইলে কেন আমি খালি বলার জন্য বলা না, দরকারটা কি জানেন? আমরা বললে জনগণ শুনতে পারতো, চিন্তা করতে পারতো, কারণ সব কাজে তো জনগণকে ইনভলভ করতে হবে। এমনকি ধরেন আমি একটা মত পোষণ করি, জনগণ শোনার পরে যদি আমি বুঝতাম যে না এটা জনমতটা এটা কারেক্ট না, তাহলে আমরা তো সংশোধন করতে পারতাম। তাহলে আপনি শুধুমাত্র আমাদের ইমপ্লিমেন্ট করা, জনগণকে সম্পৃক্ত করার জন্য কিন্তু এই ধরনের কাজ দরকার, যেটা আমি মনে করি যে দ্রুত সংস্কারের যে জিনিসগুলো আছে এটা যদি ওনারা ওপেন করে বা আপনারাও ওইটাকে নিয়ে আলোচনার টেবিলে আনেন, তাহলে কিন্তু আমাদের মতগুলো দেওয়ার সুবিধাও হয় এবং জনসম্পৃক্ততা বাড়ানো যায় বলে আমি মনে করি। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। আমরা আরও কথা বলবো, বিশেষ করে এই সরকারের সংস্কার কার্যক্রম, তাদের সংস্কার কাজের অগ্রগতি, সেটির মূল্যায়নও জানতে চাইবো এহসানুল হক মিলন আপনার কাছ থেকে আরেকটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আরও একবার স্বাগত। আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছি, ভোটের দাবি, সমাবেশ এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপি নেতা। আরও একবার স্বাগত। আমাদের সঙ্গে রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। স্বাগত জানাচ্ছি দুজনকেই। আমরা একেবারে শেষ সময় ছোট করে মন্তব্য নিতে চাই ডক্টর আনম এহসানুল হক মিলন আপনার কাছে, যেটি যে মোটা দাগে যদি বলা হয় যে সংস্কার কার্যক্রম যে অগ্রগতি বা সরকারের দিক থেকে অন্তর্বর্তীকালীন সরকার যে চেষ্টাগুলো করছে, যদি মূল্যায়ন করতে বলা হয়, আপনি ব্যর্থতার কথাই বললেন, সব মিলিয়ে আসলে তাদের যদি একটু ইতিবাচক বিষয়গুলো বলতে বলা হয়, সেই জায়গাটা বিএনপি খুঁজে পায় কিনা আসলে? আসলে দেখেন, ব্যর্থতার কথা বলা হবে, শেষ ভালো তার, সব ভালো তার, সেই জায়গাটি আমাদের যেতে হবে। ইট ইজ ফেব্রুয়ারি, ডিসেম্বরে যদি নির্বাচন দেয় তাও 10 মাস রয়েছেন। তারপর আবার ওনারা বলছেন যে না আমরা আগামী জুনেও যেতে পারি। যেটাই আপনি ধরে নেন না, কারণ এই সামনের দিনগুলোকে তাদেরকে খুব মেটিকুলাসলি এগোতে হবে। আমি মনে করি প্রথমেই তাদের এই যে ক্যাবিনেট রয়েছে এটাকে রিশাফলিং করতে হবে, এবং তারা সেখানে যে নিয়মটা রেখেছে যারা এই ক্যাবিনেটে আসবে ইন্টারিম গভর্নমেন্টে তারা নির্বাচন করতে পারবে না। আমি এই বিষয়টিকে মনে করি তাদের এই কথা বলার কোনো অধিকার নেই, কারণ এটা তো সংবিধান নয়, এটা তো পার্লামেন্টে পাস হয়নি। বরঞ্চ বলতে পারে যে ওনাদের পরে ওনারা যদি নির্বাচন করতে না পারেন তাহলে ওনারা হাইকোর্ট থেকে যেটা রায় বেরিয়ে আসতেছে, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট, তাহলে ওনারা বলবে যে পরবর্তী নির্বাচন 3 মাসের মধ্যে কেয়ারটেকার করে দিবে। কেয়ারটেকার গভর্নমেন্টে যে উপদেষ্টা যাবে তারা নির্বাচন করতে পারবেন না, কিন্তু এখানে তো বলতে পারে না। তো ইন দিস কেস তারা যদি ওনারা যদি মনেই করেন এখন সিরিয়াসলি উইল রান দ্য শো ভেরি সিরিয়াসলি, তাহলে বিএনপি সময় আমাদের 60 জনের ক্যাবিনেট মেম্বার ছিল। আমি তো আমার শিক্ষামন্ত্রী 3 জনের মধ্যে একজন ছিল। মনে হচ্ছে যেন সকালে বেরিয়েছি, রাত্রের ভিতরে 5 বছর শেষ হয়ে গিয়েছে, কত কাজ। তো ওনার কি ক্যাবিনেটটা বড় করতে পারেন না? একজন 3টি-4টি মন্ত্রণালয় নিয়ে তারা চুপসে বসে আছেন এবং মানুষ কষ্ট পাচ্ছে। সেই জায়গাতে বেরিয়ে আসার জন্য ওনাদেরকে সচেষ্ট হতে হবে। আই মিন বিজনেস, তাদেরকে এখন নামতে হবে। এবং নোবেল লরিয়েট, উনি তো বদনাম নিয়ে যেতে পারেন না। উনি এখন যে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে এই স্মুথলি চার্জ হ্যান্ডওভার করা, এই ট্রানজিশন স্টেটটা ওনাকে কন্ট্রোল করা। রাজনৈতিক দলগুলো কি আসলে প্রপার সহযোগিতা করছে মনে করেন? অবভিয়াসলি, এত বড় জনসমর্থন নিয়ে কেউ কি কোনোদিন সরকার হয়েছে? আপনি দেখুন এই যে সরকার, এদের কিন্তু লিগালি কোনো রকম অ্যাপ্রুভাল নেই। ইটস এ মিক্সড। আপনি কিভাবে সরকার হয়েছে তো আপনি দেখেছেন। ইন দিস কেস জনগণের সমর্থন আছে, এটি হচ্ছে একটি সরকারের শক্তি। সবচেয়ে বেশি শক্তিশালী সরকার ছিল ডক্টর ইউনূসের সরকার। নিশ্চয়ই আমরা আশা করব যে সেই পরিবর্তনটা সবাইকে সাথে নিয়ে, আমরা জানি যে এই ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে বসবার কথা রয়েছে, আলোচনার বিষয়গুলো রয়েছে, এই সংস্কার যেগুলো প্রস্তাব এসছে, সংস্কার প্রতিবেদনগুলোর মূল্যায়ন, সেটি নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো আবার নতুন করে মতামত দেবেন। আমরা রহিন হোসেন প্রিন্স আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই যে সরকারের দিক থেকে আসলে এখন রাজনৈতিক এই আলোচনা এবং এই যে আইন শৃঙ্খলা এবং স্বস্তি ফেরানো, সব মিলিয়ে আসলে সরকারের অগ্রাধিকার করণীয় জায়গাগুলো নিয়ে যদি একটু বলতেন। না, আমার মনে হয় সরকার তো যে টিম নিয়ে কাজ করছে, এটা প্রথমে তো যে এটা খুব পারছে, আমার ধারণা এই দাবি নিজেও করেন নাই ওনার সাক্ষাৎকারে, এটা গেলে এক। 2 নম্বর, উনি শুরুতে কতগুলো কথা এমন বলে ফেলেছেন দেখবেন তাতে মনে হয়েছে উনি যেন ছাত্রদেরই লোক। আগেই বললেন যে এটা অমুক মাস্টার মাইন্ড, তার প্ল্যান। পরে আরেক জায়গায় যেয়ে বললেন ওরা যদি দল গঠন ওদের করা দরকার। আবার সেটা বলতে যাই কিন্তু এও বললেন তবে মনে করি যে এই রাজনীতিবিদদের ওইটা সাথে গেলে যেন আরো খারাপ কিছু হবে। তার মানে রাজনৈতিক দলগুলো সম্পর্কে ওনার উন্নাসিকতা, আমি খুব সব শব্দই বললাম এইটা, এবং এখনো পর্যন্ত আস্থায় না নেওয়াটা একটা বড় সংকট বলে আমি মনে করি। এটা ভুরি ভুরি প্রমাণ দিতে পারি। তার একটা ছোট্ট কথা বলি, এই যে 6 মাস হলো বাস্তবে কোনো পলিটিক্যাল পার্টির সাথে কোনো ডায়ালগ হয় নাই। যে কয়বার ডাকা হয়েছে বিশেষ বিশেষ ইস্যুতে। তা সুতরাং
আস্থায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকে এবং অবশ্যই আন্দোলনকারী শক্তি এবং অন্যান্যদেরকেও, কারণ কথাই কিন্তু কেউ তো অস্বীকার করতে পারছে না যে রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে করবেন। তাহলে সেইটাই যদি আস্থায় নেওয়া হয়, আরও আস্থায় নেওয়া দরকার। দেখেন, ওই যে আপনি মিলন ভাইকে জিজ্ঞেস করলেন যে এই সরকারকে সহায়তা বা অসহায়তার ব্যাপার আপনি কি কল্পনা করতে পারেন? এই সরকার যে পরিমাণ সমর্থন পেয়েছে এবং এত বড় অনেক অনেক বড় বড় ঘটনার পরও এই সরকার তুমি এখনই ক্ষমতা ছাড়ো কোনো স্লোগান কি আপনি এখনো শুনেছেন? কেউ কি বলেছে? কেউ কি সমর্থন প্রত্যাহারের কথা বলেছে? আমরা তো কেউ বলি নাই, কারণ এটা হচ্ছে আন্দোলনের সরকার। আমরা সে ফেল করুক এটা চাই না, সুতরাং আমরা প্রত্যাশা করব রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবে, নিয়ে তিনি সুনির্দিষ্ট পরিকল্পনার আগে পরামর্শ করুক, করে সুনির্দিষ্ট পরিকল্পনা করেই যাতে খুব ভালোভাবে, এবং উনি যেটা বলছেন একটা ঐতিহাসিক নির্বাচন করে যাব যা দৃষ্টান্ত স্থাপনকারী হবে, খালি নির্বাচন করে না, এমন একটা নির্বাচন ব্যবস্থা করে যাবে যাতে করে এইটাকে নিয়ে আমাদের আর আন্দোলন করে এই নির্বাচনের দাবি আর আদায় করতে হবে না, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ জানাই রহিন হোসেন প্রিন্স এবং ডক্টর আনাম এহসানুল হক মিলন আপনাদের দুজনকে আমাদেরকে আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরাও আশা করব যে ঐতিহাসিক একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, আসলে সত্যিকার অর্থের বৈষম্যহীন বাংলাদেশ, সেই পথে বাংলাদেশ হাঁটবে, সেটি আমাদেরও প্রত্যাশা। দর্শক, আড়াই সেলেস্টিয়াল গণতন্ত্র আশা করি আপনারা উপভোগ করেছেন। আমাদের সঙ্গে দুজন অতিথি ভোটের দাবি, সমাবেশ, সমসাময়িক রাজনীতি, নির্বাচন, সংস্কার নিয়ে আমরা কথা বলছিলাম। আমরাও আশা করব যে বৈষম্যহীন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, আসলে পরিবর্তিত বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেটি যেন বাস্তবায়িত হয় সবার ঐক্যের ভিত্তিতে, জাতীয় ঐক্যের ভিত্তিতে, রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে। সেই প্রত্যাশা জানিয়ে আজকের আড়াই সেলেস্টিয়াল গণতন্ত্র শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে, নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভকামনা, শুভরাত্রি।